বিরতির পর ফিরে এলাম ওয়ার্ল্ড কাপ উইথ জেসি অনুষ্ঠানে, যে অনুষ্ঠানে আপনারা দেখতে পাবেন শুক্রবার এবং শনিবার সন্ধ্যে 7টা থেকে 8টা কেবলমাত্র ওকান নিউজ বাংলায়। আপনাদের জন্য প্রশ্ন থাকছে এবং সেই প্রশ্নের উত্তর যদি দিতে পারেন তাহলে রকি স্পোর্টসের পক্ষ থেকে আপনি পেয়ে যাবেন একটি জার্সি। সেই জার্সি আপনাকে সংগ্রহ করে নিতে হবে ময়দান মার্কেট থেকে, অর্থাৎ সরাসরি দোকান থেকে সংগ্রহ করে নিতে পারেন। রকি স্পোর্টসের নাম বললেই চিনতে পারবেন না এমন লোক সংখ্যা খুব বিরল। যারা খেলাধুলো সম্পর্কিত খবর রাখেন তারা জানেন রকি স্পোর্টস কতটা গুরুত্বপূর্ণ। আমরা সরাসরি চলে যাব দীপঙ্কর রায়ের কাছে। দীপঙ্কর, বিশ্বকাপে কোনো গল্পের শেষ নেই, বিশ্বকাপ নিয়ে অজস্র গল্প রয়েছে। বিশ্বকাপ মানেই কাহিনী, বিশ্বকাপ মানে রোমাঞ্চ, বিশ্বকাপ মানে শিহরণ। বিশ্বকাপ কেন অন্য সব টুর্নামেন্টের থেকে আলাদা? এটা ওয়ার্ল্ডের সব জায়গার টিম খেলে, ওয়ার্ল্ডে তার মানে এটা দেশের হয়ে খেলে সবাই, এটা তো সবসময় আলাদা হবেই। সবাই দেশের জন্য নিজেকে উজাড় করে দিতে চায়। আর যেমন আমরা যেরকম দেশের হয়ে যখন খেলেছিলাম, নিজের জার্সি বাজার নিজেকে উজাড় করার চেষ্টা করেছিলাম, সবাই চায় যে আমি দেশের জার্সি পরি। এটা তো একটা বেসিক নিয়ম। যারা ফুটবল খেলে, বড় টিমে খেলছে যারা, তারা সবসময় চায়, যাদের একটা ছোটোবেলার দিয়ে একটা এম থাকে নিশ্চয়ই, যে আমি দেশের হয়ে খেলবো। এই একটা তো থাকেই যে আমি দেশের হয়ে ভালো খেলবো। অর্থাৎ 48টি দেশ এবারে বিশ্বকাপ খেলছে এবং 48টি দেশ মানে রেকর্ড সংখ্যক দেশ। এর আগে পর্যন্ত বিশ্বকাপে কম দেশ খেলতো, 48 দেশের বিশ্বকাপে প্রথম। 48 দেশের বিশ্বকাপ হওয়ার জন্য বিভাগীয় লিগ থেকে তৃতীয় একটি দল প্রি কোয়ার্টার ফাইনালে যাওয়ার সুযোগ পাবে, অর্থাৎ রানার্স আপ এবং চ্যাম্পিয়ন তারা তো যাবেই, এবং তার সঙ্গে থার্ড বেস্ট যে দলটি থাকবে সেই দলের মধ্যে গোল পার্থক্যে এবং বিশেষজ্ঞদের বিচারে থার্ড বেস্ট যে হবে তারাও যেতে পারবে প্রি কোয়ার্টার ফাইনালে। অতএব বিশ্বকাপ নিয়ে রহস্য রোমাঞ্চ শেষ নেই। আপনাদের এই সময় দু একটি ছোট্ট গল্প শোনাবো। প্রথম গল্পটি 1998 সালে জিনেদিন জিদান, আপনারা জানেন যে বিশ্বকাপটি ছিল জিনেদিন জিদানের বিশ্বকাপ। সেই বিশ্বকাপে আমার সৌভাগ্য হয়েছিল ম্যাচটি কভার করার এবং সেই টুর্নামেন্টটি কভার করার। প্যারিসে জিনেদিন জিদানের অসাধারণ খেলা দেখে আমি মুগ্ধ হয়ে গেছিলাম। জিনেদিন জিদানের আসল নাম হচ্ছে ইয়াসদিন। তিনি আলজেরিয়ার একজন উদ্বাস্তু এবং মার্সেই শহরে তিনি থাকেন। আমি কৌতূহলবশত মার্সেইয়ে গেছিলাম। মার্সেইয়ে গিয়ে একটা অদ্ভুত খবর পেয়েছিলাম। জিনেদিন জিদানের 9 বন্ধু ছিলেন। এই 9 বন্ধুর মধ্যে 8 জনই ছুরিকাঘাতে মারা যান। মার্সেই আপনারা জানেন বন্দর শহর, সেই বন্দর শহরে 8 জন ছুরিকাঘাতে মারা যাওয়াটা খুব অস্বাভাবিক কিছু ঘটনা নয়। কেবল বেঁচে ছিলেন জিনেদিন জিদান। তাকে দেখে এক বাস্কেটবল কোচ মনে করেছিলেন এই ছেলেটির মধ্যে বাস্কেটবল খেলার সম্ভাবনা প্রদান রয়েছে। জিনেদিন জিদান কিন্তু গেলেন ফুটবলে এবং ফুটবলে তিনি নিজেকে খ্যাতকীর্তি খেলোয়াড় হিসেবে স্থাপন করলেন। এই 1998 সালে আরেকটি মজার ঘটনা ঘটেছিল, সেই ঘটনাটি না বলে উল্লেখ করতে পারছি না। 1998 সালের বিশ্বকাপের পরেই ফ্রান্স দলের অন্যতম খেলোয়াড়, ঝুঁটি মাথা খেলোয়াড় ছিলেন ইমানুয়েল পেটি, নিশ্চয়ই নাম শোনা গেছে। ইমানুয়েল পেটির বিয়ের অনুষ্ঠান ছিল। সেই বিয়ের অনুষ্ঠানে ফ্রান্সের সব খেলোয়াড় আমন্ত্রিত ছিলেন। বিমানটি যখন টার্মাকে নামছে এত ভিড় হয়েছিল, বিশৃঙ্খলা হয়েছিল, বিয়ের অনুষ্ঠানে পৌঁছে গেল। এই জন্যে বিয়ের অনুষ্ঠান পিছিয়ে যাওয়া একটা অসাধারণ ঘটনা। সেই বিয়ের অনুষ্ঠানটা হয়নি এবং ইমানুয়েল পিটের সঙ্গে পরবর্তী পর্বে বিয়ে হয়েছিল সেই ভদ্রমহিলার, যিনি ভাগ্যবান ইমানুয়েল পিটেকে তিনি পেয়েছিলেন স্বামী হিসেবে। মারাদোনার হাতে আপনারা দুটো আংটি দেখেছেন, কানে দুল দেখেছেন। জানেন কি মারাদোনার কানের দুলটি কি দিয়ে তৈরি? আপনারা অনেকেই জানেন না, মারাদোনার কানের দুলটি তার ছোট মেয়ের দুধের দাঁত দিয়ে তৈরি। কানে যে দুলটি পরে মারাদোনা, সেইটি দুধের দাঁত দিয়ে তৈরি। খেলোয়াড়দের এরকম অনেক সুপারস্টিশন থাকে, দুধের দাঁত দিয়ে তৈরি কানের দুলটা স্পর্শ না করে মারাদোনা মাঠে নামতেন না। খেলোয়াড়দের তো অনেক সুপারস্টিশন থাকে। দিবঙ্কর রায়ের কোনো সুপারস্টিশন আছে নাকি? হ্যাঁ, নিশ্চয়ই প্লেয়ারদের মধ্যে তো এই জিনিসটা থাকে। হয়তো আমি যেই ম্যাচে খেলতে গেলাম, যে কোনো একটা জামা পরে, ধরুন সেই জামাটা পরেই ধরুন গোল করলাম কিংবা ভালো খেললাম, ওই জামা পরেই যেতাম, ওই প্যান্ট পরেই যেতাম প্রত্যেকটা ম্যাচে। এরকম হয় আর কি, এটা সবার ক্ষেত্রে তাই। যেমন ওই বুটটা পরে খেলেছি, ওই বুটটা পরেই খেলতাম। এটা সুপারস্টিশন থাকেই সব প্লেয়ারদের মধ্যে। অর্থাৎ সব প্লেয়ারদের মধ্যে সুপারস্টিশন থাকে। আপনারা কিন্তু এখনো পর্যন্ত উত্তর দেননি কত পরিমাণ বিদেশি দর্শক এবারের বিশ্বকাপ ফুটবল দেখবেন। উত্তরটি আমি দিয়ে দিচ্ছি, কারণ 5 মিনিট অতিক্রান্ত হয়ে গেছে। উত্তরটি হয়েছে 13.1 মিলিয়ন দর্শক এবারে বিশ্বকাপ দেখবে। আমেরিকার ভিসা সংক্রান্ত, অভিবাসন সংক্রান্ত কড়াকড়ির কারণে কালকে অভিজিৎ আমাদের এই স্টুডিওতে বলছিল যে 10 বছর যাদের ভিসার মেয়াদ রয়েছে তারা খেলা দেখতে পাচ্ছেন। ভিসা নিয়ে কড়াকড়ি আমেরিকা যে করছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আমেরিকা ইতিমধ্যেই বর্ণ বৈষম্যের শিকার হয়েছে আমেরিকান একজন রেফারি। সেই রেফারি সোমালিয়া রেফারি, তার নাম হচ্ছে, ইতিমধ্যেই তার নামটি খুব বিখ্যাত, তার নাম হচ্ছে ওমর টন। এই ওমর টনকে আটকে দিয়েছে আমেরিকার অভিবাসন দপ্তর, তাকে ঢুকতে দেওয়া হয়নি।
আফ্রিকার একজন রেফারি তিনি ম্যাচ খেলাতে পারলেন না। এই বর্ণবৈষম্যের ব্যাপারটি অত্যন্ত খারাপ, তাই নয়? কিন্তু একদম একদম এটা তো হওয়া উচিত না, এখন বিশেষ করে স্পোর্টসের ক্ষেত্রে। কারণ স্পোর্টসে সব ধরনের লোক খেলে, সব জায়গার লোকেরাই খেলে, কিন্তু এই বর্ণবিদ্বেষ জিনিসটা হওয়া উচিত না, বিশেষ করে স্পোর্টসে। ওমর টানকে আটকে দেওয়া হয়েছে। ওমর টান রেফারি ছিলেন এবং এই রেফারি সোমালিয়াতে ফিরে গেছেন। শুধু তাই নয়, তার মোবাইল ফোন এবং ট্যাবলেট দুটোই কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে সীমান্তে। অর্থাৎ তিনি পশ্চিম আফ্রিকা থেকে ঢুকছিলেন, তাকে ম্যাচ দেওয়া যেত মরক্কোতে, তাকে ম্যাচ দেওয়া যেত অবশ্যই মেক্সিকোতে কিংবা কানাডাতে, কিন্তু তাকে ম্যাচ আমেরিকাতে দেওয়া হয়েছিল, কিন্তু আমেরিকায় তিনি ম্যাচ খেলাতে পারেননি। ফিফা তাকে নির্দিষ্ট করেছিল ম্যাচ খেলাবার জন্য, ট্রাম্প প্রশাসন তাকে ম্যাচ খেলতে দেননি। এই ট্রাম্প প্রশাসন রাজনীতির খেলাতে বারবার রাজনীতি এসে খেলাকে নষ্ট করে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। রাজনীতির অনুপ্রবেশ খেলার মাঠকে কলুষিত করে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি আগেই বলেছি যে বিশ্বকাপ ফুটবল নিয়ে বেনিটো মুসোলিনি 1934 সালে ইটালিকে শোকেস করার জন্য বিশ্বকাপ করেছিলেন। পরপর বিশ্বকাপ হয়ে গেছে, এবারে বিশ্বকাপের রাজনীতি একটু বেশি, এবং এই রাজনীতি আমরা দেখেছি আলট্রা আফ্রিকা গ্রুপকে, তারা বিভিন্ন সময় আর্ম ব্যান্ড পরে, ইনার পরে দর্শকদের প্রভাবিত করার চেষ্টা করেন। এবারের বিশ্বকাপে রাজনীতি একটু বেশি রকমের হচ্ছে, এ বিষয়ে কোনো বলে দেওয়ার অপেক্ষা রাখে না, এবং এই রাজনীতি হচ্ছে বলেই খেলোয়াড়রা বেশ কিছুটা ক্ষুব্ধ। বিশেষ করে মেসি এবং রোনাল্ডো, তারা বলেছেন ফুটবল খেলাকে রাজনীতির ঊর্ধ্বে রাখা হোক। দীপঙ্কর আমাদের স্টুডিওতে কি বলেন? একদম ঠিক বলেছেন। আমাদের দেখুন না, এখন তো ওটা তো আমেরিকার ব্যাপার বলছেন, আমাদের কলকাতার ফুটবলে দেখুন না, রাজনীতি ঢুকে, ইন্ডিয়ান ফুটবলে রাজনীতি যেখানেই ঢুকে সেখানেই শেষ হয়ে যাবে। আমাদের কলকাতা ফুটবলে রাজনীতি ঢুকে সব শেষ করে দিয়েছে। তার মানে একজন মিনিস্টার হয়ে যে মাঠ বন্ধ করে দিয়ে অন্য কিছু করে, তাদের মানে স্পোর্টস মিনিস্টার হয়ে তা আর খেলাধুলা থাকে কোথা থেকে? একদম তাই। এবারে আমাদের চতুর্থ প্রশ্নটি আপনাদের জন্য যাচ্ছে। কুইজের চতুর্থ প্রশ্ন হচ্ছে, এবার বিশ্বকাপের উদ্বোধন কোন স্টেডিয়ামে হয়েছিল? অত্যন্ত সোজা প্রশ্ন, উত্তরটি দেওয়ার জন্য আপনারা নিশ্চয়ই মুখিয়ে আছেন। টেলিফোন করবেন আমাদের দেওয়া নাম্বারে, এবং টেলিফোন করে আপনি আপনার উত্তরটি দিলেই রকি স্পোর্টসের পক্ষ থেকে পেয়ে যাবেন পছন্দসই একটি জার্সি। আমাদের প্রশ্ন হচ্ছে, এবারের বিশ্বকাপের উদ্বোধন কোন স্টেডিয়ামে হয়েছিল? মাত্র 3 দিন আগে উদ্বোধন হয়েছে, আপনারা সবাই টেলিভিশনে সেই দৃশ্য দেখেছেন। এবারের উদ্বোধন কোন স্টেডিয়ামে হয়েছিল এবং কোন কোন সালে এই উদ্বোধন হয়েছিল সেটি বলতে হবে না, আপনাকে শুধু বলতে হবে এবারের বিশ্বকাপের উদ্বোধন কোন স্টেডিয়ামে হয়েছিল এবং কবে হয়েছিল। শুধু স্টেডিয়ামের নামটি বলতে পারলেই আপনি পেয়ে যাবেন রকি স্পোর্টসের পক্ষ থেকে মনোমতো একটি জার্সি, যে জার্সি পাওয়ার জন্য আপনি অপেক্ষা করে আছেন দীর্ঘদিন ধরে। আমরা ফুটবলের গল্প বলছিলাম, বিশ্বকাপ নিয়ে গল্পের কোনো শেষ নেই। বিশ্বকাপ নিয়ে গল্পের শেষ নেই, বিশ্বকাপের আনুষঙ্গিক কোনো ঘটনা নিয়েও কোনো শেষ নেই। যেমন মারাদোনার নামে একটি চার্চ আছে, আপনি কি জানতেন? জানতেন না নিশ্চয়ই। মারাদোনার নামে একটি চার্চ রয়েছে এবং সেই চার্চটি মারাদোনার নামাঙ্কিত, এবং সেই চার্চে গেলে মারাদোনার সমস্ত কিছু পাওয়া যায় বিনামূল্যে, অর্থাৎ মারাদোনার জার্সি, মারাদোনার বল। সেই চার্চে যারা প্রার্থনা করতে চান তারা যেতে পারেন। মারাদোনাকে দেখেছিলাম কিভাবে আমি আপনাদের আগে জানিয়েছি। এবার জানি মারাদোনা সম্পর্কে অকথিত একটি কাহিনী। মারাদোনা এমন একজন খেলোয়াড় যে খেলোয়াড়ের কোনো তুলনা হয় না। একটু আগে দীপঙ্কর বলছিল মারাদোনার খেলা মেসি এবং রোনাল্ডোর থেকে কতখানি অদ্ভুত ধরনের বিবর্তন। মেসির ছায়া মারাদোনা রয়েছেন, কিংবা মেসির কায়া মারাদোনা রয়েছেন, কিংবা মারাদোনার কায়া মেসি রয়েছেন, এই কথা বলা যায়। কিন্তু মারাদোনাকে নিয়ে গল্পের কোনো শেষ নেই। মারাদোনার একটি গল্প আপনাদের না বলে কোনো লোভ সম্বরণ করতে পারছি না। মারাদোনাকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে বিশ্বের মধ্যে কে সেরা ফুটবলার, তিনি বলেছিলেন আই এম দ্য গ্রেটেস্ট। কোনো ফুটবলার যখন বলেন যে আমি সেরা, তখন তার সম্পর্কে নতুন করে বলার কিছু থাকে না। মারাদোনা এই কথা বলেছিলেন, তোমার কি মনে হয়? একদম ঠিকই বলেছে, উনি খারাপ কিছু বলেনি যে আমি সেরা। কারণ আমরাও দেখেছি ওনার খেলা, যে আমাদের চোখ থেকে সে সেরা যখন, ও নিজে তো নিজের দিক দিয়ে সেরা হবেই। সবসময় নিজেকে প্রমাণ করা হচ্ছে দর্শকরা আর নিজে যে আমি কেমন খেলছি। মারাদোনা যে নিজে বলেছে যে আমি সব থেকে সেরা ফুটবলার, খারাপ কিছু বলেনি। অর্থাৎ মারাদোনা সব থেকে সেরা ফুটবলার, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। পেলের কথা মাথায় রেখে এই কথা বলছেন, জর্জ বেস্টের কথা মাথায় রেখেও দীপঙ্কর রায় কথা বলছেন, এবং জোহান ক্রুইফের কথা মাথায় রেখেও দীপঙ্কর রায় কথা বলছেন। মারাদোনার খেলার মধ্যে অদ্ভুত একটা ভর ছিল, তার শরীরের গঠনটাই এমন ছিল, তার ভর কেন্দ্রটি ছিল নিচের দিকে, তাই তো? একদম। এই যে ভর কেন্দ্র নিচের দিকে থাকে, এটা কিভাবে সম্ভব হয়? এটা কি খেলোয়াড়দের মানে জন্মগত, না এটা কোনো রকম কোনো অধ্যয়নের মাধ্যমে আসে?
সেটা তো ভগবান তৈরি করে, যারা প্লেয়ার হয় তাদের হয়তো ওরকমই থাকে, ভগবান। তা ওই জন্য ইউরোপ কান্ট্রিতে যেমন তার মানে দেখবেন যে সব প্লেয়ারদের আগে থেকে একটা মেডিকেল ট্রিটমেন্ট হয় যে সে কোন দিকে যাবে, কে ফুটবলে যাবে না ক্রিকেটে যাবে কিংবা বাস্কেটবলে যাবে, আমেরিকা, এটা একটা আগে থেকে টেস্ট করে না এখন আগে থেকে আমি। একদম ঠিক কথা বলেছে দীপঙ্কর। জার্মানিতে একটি স্কলারশিপ নিয়ে আমার যাওয়ার সুযোগ হয়েছিল, সেই সময় দেখেছিলাম যে জার্মানিতে অভিভাবকদের সামনেই ট্রেনার ছেলেদের ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে সুইমিং পুলে। তার মধ্যে যারা সাঁতারু তারা সাঁতরে উঠে যাচ্ছে এবং তারা সাঁতারু হবার উপযুক্ত, এই কথা বলা হচ্ছে। অর্থাৎ দীপঙ্কর যে কথা বলেছেন আমাদের স্টুডিওতে, ওঙ্কার বাংলা স্টুডিওতে, যে খেলোয়াড়দের অ্যাপটিচিউড দেখে বেছে নেওয়া হয় খেলোয়াড়দের, অর্থাৎ তিনি কোন খেলা খেলবেন, তিনি সাঁতারে যাবেন না টেনিস খেলবেন নাকি ফুটবল খেলবেন, এবং এটি বাঁচতে পারলে সব থেকে বেশি হয়ে যায়। আমাদের তৃতীয় প্রশ্ন, এবারে বিশ্বকাপের ফুটবলের উদ্বোধন কোন স্টেডিয়ামে হয়েছিল? আপনাকে উত্তর দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে আরও 2 মিনিট। যদি উত্তর দিতে পারেন তাহলে আপনি টেলিফোন করবেন আমাদের নাম্বারে এবং টেলিফোন করে আপনি আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেবেন। প্রশ্নের উত্তর দিতে পারলে আপনি পেয়ে যাবেন রকি স্পোর্টসের কাছ থেকে মনোমতো একটি জার্সি, যে জার্সি আপনি নিজেই সংগ্রহ করে নিতে পারবেন। আপনাকে শুধু বলে দিতে হবে আপনি কোন দলের সমর্থক, অর্থাৎ কোন দলের জার্সি আপনি চান। বিশ্বকাপের উদ্বোধন এবারে কোন স্টেডিয়ামে হয়েছিল? আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা সবসময় বিশ্বকাপের উদ্বোধন দেখি, কিন্তু টেলিভিশনে দেখি, কিন্তু আমরা কোনো সময় কোথায় খেলা হচ্ছে সেটা মনে রাখতে পারি না। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার। আমার দর্শকদের কাছে আমার অনুরোধ, আপনারা অন্তপক্ষে ভুলটা করবেন না, আপনারা জানান যে কোন স্টেডিয়ামে খেলা হয়েছিল, উদ্বোধন হয়েছিল এবং উদ্বোধনের পর ম্যাচটি হয়েছিল, অর্থাৎ সেই স্টেডিয়ামটির নাম আপনাকে বলতে হবে, তাহলেই আপনি পুরস্কার জিততে পারবেন। আমাদের সঙ্গে একজন দর্শক রয়েছেন, বলবেন কে বলছেন? কে বলছেন বলবেন? কে বলছেন দয়া করে বলবেন। আমাদের দর্শকের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা অত্যন্ত দুঃখিত। আমরা জানাচ্ছি আপনি পরবর্তী পর্বে চেষ্টা করুন। বিশ্বকাপের এবারের উদ্বোধন কোন স্টেডিয়ামে হয়েছিল সেটি বলতে পারলেই আপনি পুরস্কার জিতে নিতে পারবেন। অর্থাৎ আর মাত্র 1 মিনিট রয়েছে, 1 মিনিটের মধ্যে আপনাকে উত্তর দিতে হবে বিশ্বের কোন স্টেডিয়ামে উদ্বোধন হয়েছিল এবারের বিশ্বকাপ ফুটবলের। এবারে 3টি দেশে বিশ্বকাপ হচ্ছে, উত্তর আমেরিকা এবং কানাডা এবং মেক্সিকো। আমি নিজে বিশ্বকাপ কভার করেছি, যেখানে খেলা হয়েছিল দক্ষিণ কোরিয়া এবং জাপানে। টোকিওতে খেলা হয়েছিল, টোকিওর ইয়োকোহামা স্টেডিয়ামে ফাইনাল হয়েছিল, টোকিও থেকে অল্প দূরে। বুলেট ট্রেন দেখে আমি বিস্মিত হয়ে গেছিলাম। বুলেট ট্রেনের একটি ছোট্ট গল্প বলি। হ্যাঁ, আমাদের সঙ্গে যে দর্শক ইতিমধ্যে এসে গেছেন, বলবেন কে বলছেন। হ্যাঁ, আমার নাম মস্মিতা সেন। হ্যাঁ, আমি বলুন। কাঁচরাপাড়া থেকে বলছি। হ্যাঁ, বলুন। হ্যাঁ, তো আমি প্রশ্নটা শুনলাম, উত্তরটা হবে মেক্সিকোর অস্ট্রেলিয়া। মেক্সিকোর কোন স্টেডিয়ামে খেলা হয়েছিল, কোন স্টেডিয়াম উদ্বোধন হয়েছিল এবং খেলাটি হয়েছিল? এস্তাদিও অ্যাজটেকা। অ্যাবসলিউটলি রাইট। যদিও সেটিকে অ্যাজটেকা স্টেডিয়াম বলে বলা হয়, এবং অ্যাজটেকা স্টেডিয়ামে খেলা হয়েছিল 1970 সালে, 1986 সালে এবং 2026 সালে। এই 3টি বার খেলা হয়েছে এবং 3টি বার উদ্বোধনী হয়েছে এই মেক্সিকোর অ্যাজটেকা স্টেডিয়ামে। সঠিক উত্তর দিয়েছেন কাঁচরাপাড়ার দর্শক, তাই জন্য তার জন্য আপনি কার জার্সি পছন্দ করবেন? আমি ব্রাজিলের। আপনি ব্রাজিলের সমর্থক? হ্যাঁ। তার দীপঙ্করের সঙ্গে আপনার মিল আছে বলতে হয়। আপনি ব্রাজিলের সমর্থক? হ্যাঁ। আপনি ব্রাজিলের জার্সি সংগ্রহ করে নেবেন ময়দানের মার্কেটে গিয়ে, রকি স্পোর্টস C2/18 ডক্টর বিসি রায় মার্কেট ময়দানে গিয়ে, আপনি ময়দান মার্কেটে গিয়ে এই জার্সি সংগ্রহ করে নেবেন। আচ্ছা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা দেখতে থাকুন আমাদের এই অনুষ্ঠান, যে অনুষ্ঠান আপনাদের অসাধারণভাবে প্রতি শুক্র এবং শনিবার উপস্থাপনা হবে, ওয়ার্ল্ড কাপ উইথ জেসি। আমাদের পঞ্চম প্রশ্নটি বাকি রয়েছে, সেই প্রশ্নটি হচ্ছে আপনাদের জন্য দিয়ে দিচ্ছি, ব্রাজিল শেষ কবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল? ব্রাজিল শেষ কবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল? আমরা জানি যে ব্রাজিল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, কিন্তু শেষ তারা বিশ্ব চ্যাম্পিয়ন কবে হয়েছিল এই কথা বলতে পারলেই আপনি পেয়ে যাবেন রকি স্পোর্টসের পক্ষ থেকে একটি জার্সি। আমরা দীপঙ্করের কাছে যাবো। দীপঙ্কর, ব্রাজিল 5 বারের চ্যাম্পিয়ন, জার্মানিও কম যায় না, জার্মানি 4 বারের চ্যাম্পিয়ন, আর্জেন্টিনাও কম যায় না, আর্জেন্টিনা 3 বারের চ্যাম্পিয়ন, আর্জেন্টিনা গতবার নেই। সেই প্রশ্নটি কি তাহলে কি দাঁড়াচ্ছে?
কি দাঁড়াচ্ছে ব্রাজিল, আর্জেন্টিনা এবং জার্মানির মধ্যে কি সীমাবদ্ধ থাকবে এবারে টুর্নামেন্ট? না না, বললাম তো এবছর কেউ বলতে পারবে না কে চ্যাম্পিয়ন হবে। এবার বললাম তো স্পেনের টিম ভালো, ফ্রান্সের টিম ভালো, আমাদের পর্তুগালের টিম ভালো, এবার চ্যাম্পিয়ন কে হবে বলা যাবে না। অর্থাৎ আমাদের শেষ প্রশ্ন, ব্রাজিল শেষ কবে চ্যাম্পিয়ন হয়েছে? আমরা এখন উত্তর পাইনি, উত্তর পাওয়ার জন্য অপেক্ষা করছি। আর কিছুক্ষণের মধ্যেই আপনাদের উত্তরটি আসবে আশা করছি, এবং এলেই সঠিক উত্তরদাতা পেয়ে যাবেন রকি স্পোর্টসের পক্ষ থেকে একটি জার্সি, যে জার্সি আপনার জন্য অপেক্ষা করছে। আপনি যে দলের সমর্থক সেই দলের জার্সি পাবেন। একটু আগেই আমাদের কাঁচরাপাড়ার একজন দর্শিকা, আমি দর্শক বলে আবার দর্শিকা বলবো, যদি এটি নতুন টার্ম, দর্শিকা, তিনি কিন্তু পেয়ে গেছেন ব্রাজিলের জার্সি, এবং আপনিও পেয়ে যেতে পারেন জার্সি। ব্রাজিল শেষবার কবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল? ব্রাজিল এবং মরক্কোর খেলা আজকে রয়েছে রাত 3:30, এবং রাত 3:30 এই খেলাটি দেখার জন্য আপনার উন্মুখ হতে হবে রাত্রি জাগরণের পর। বিশ্বকাপ মানে তো রাত জাগরণ, তাই তো? একদম, সবাই রাত জাগিয়ে আমরা ছোটোবেলার দেখে এসেছি বিশ্বকাপ, এবারও তাই করব। অর্থাৎ বিশ্বকাপে রাত জাগতে হবে। ব্রাজিল এবং মরক্কোর ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদিও ব্রাজিল এবং মরক্কো দুটি দল গ্রুপ সি থেকে প্রি কোয়ার্টার ফাইনাল যাবে এটা নির্ধারিত হয়ে যাচ্ছে, কিন্তু প্রথম ম্যাচ অ্যানসেলোত্তি চাইবেন এই ম্যাচ জিততে, এবং মরক্কো ছেড়ে কথা বলবেন না। মরক্কোকে এবারে বলা হচ্ছে কালো ঘোড়া। বিশ্বকাপে ব্রাজিল শেষ কবার কোনবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল? আপনাকে উত্তর দিতে হবে। টেলিফোন নাম্বার যাচ্ছে, সেই টেলিফোন নাম্বারে। আমাদের সময় কিন্তু অত্যন্ত সংক্ষিপ্ত, আপনাকে উত্তর দিয়ে আসতে হবে সেই প্রশ্নের উত্তরে। আমরা এনরিকো ফেলিপের কথা বলেছি, ব্রাজিলের অত্যন্ত উদীয়মান খেলোয়াড়। নেইমার রয়েছেন, অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনাল্ডো রয়েছেন, অন্যদিকে মেসি রয়েছেন, সবাই তারকা খেলোয়াড়। ম্যানুয়েল নয়ার রয়েছেন, যিনি শেষ বিশ্বকাপ খেলবেন এবারে সম্ভবত। একদম, এর মধ্যে থেকে উদীয়মান তারকা যারা উঠে আসবেন তারা তো আগামী দিনের সম্পদ, তাই তো? হ্যাঁ অবশ্যই, আমি তো বললাম আপনাকে কতগুলো নাম বললাম যখন ব্রেকে ছিলাম। এরা হচ্ছে সবই উদীয়মান প্লেয়ার যারা আসবে। প্রচুর এখন ওয়ার্ল্ডে আসছে বাচ্চা বাচ্চা ছেলেরা, 17 ইয়ার্স, 18 বছর, 19 বছর, 17, 18, 19 বছরের ছেলে, প্রচুর ভালো ভালো ছেলে আসছে। লাস্ট ইয়ার যেরকম দাগ কেটে গেছে ইয়ামেল স্পেনের, সেরকম এবছর হয়তো দেখা যাবে আরও কোনো একটা ছেলেকে। ইয়ামেল এবারে তার বয়স 18 হচ্ছে, এবং 18 হওয়ার সময় তিনি কিন্তু কিশোর ফুটবলার বলা চলে। আমাদের যেমন বৈভব সূর্যবংশী, ঠিক সেই রকম 18 বছর বয়স এই ইয়ামেল অসাধারণ ফুটবল খেলবেন আশা করা যায়। ঠিক ম্যাচের আগে তার হ্যামস্ট্রিংয়ের চোট তাকে অসুবিধায় ফেলে দিয়েছিল, যার জন্য তিনি খেলতে পারবেন না গ্রুপের প্রথম দুটি ম্যাচে। থার্ড ম্যাচ উরুগুয়ের বিরুদ্ধে তিনি মাঠে নামবেন। আমাদের সঙ্গে একজন কলার রয়েছেন, বলবেন কে বলছেন? আমার নাম সঞ্জয় সরকার। সঞ্জয় সরকার, কোথা থেকে বলছেন সঞ্জয়? আমি এখন ড্রাইভ করছি, আমার বাড়ি বালিগঞ্জে। দিকে। আচ্ছা আচ্ছা, বলবেন, আপনি আপনার উত্তরটি বলবেন। ওটা 2002 সাল ছিল। 2002 সাল? হ্যাঁ, 2002 সালে শেষবার ব্রাজিল বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, সত্যি কথা। সঠিক উত্তর দিয়েছেন সঞ্জয়, এবং সঞ্জয় পেয়ে গেলেন একটি জার্সি রকি স্পোর্টসের পক্ষ থেকে। আপনি কোন দলের সাপোর্টার? আমি আর্জেন্টিনা সাপোর্টার। আর্জেন্টিনার সাপোর্টার। আমরা দেখতে এখানে বেশিরভাগ দর্শক ফোন করছেন আর্জেন্টিনার সাপোর্টার, ব্রাজিলের সাপোর্টার কিন্তু কম। না, এখন কমে গেছে আস্তে আস্তে। যবে থেকে মেসি জন্মেছে তবে থেকে দেখবে যে ব্রাজিল সাপোর্টারটা কমে আর্জেন্টিনায় হয়ে গেছে কনভার্ট। অর্থাৎ আর্জেন্টিনার সাপোর্টার বেশি আমরা বলছি, ব্রাজিলের সাপোর্টার রয়েছে। আর্জেন্টিনা এবং ব্রাজিলের একটি ম্যাচে, আমার মনে আছে ব্রাজিলের একটি ম্যাচে 1998 সালে কলকাতার লোডশেডিং, সমস্ত সাংবাদিকরা আমাদের খুঁজছিলেন, অর্থাৎ ভারতীয় সাংবাদিকদের খুঁজছিলেন। ভারত তো বিশ্বকাপ খেলে না, তাহলে খুঁজছিলেন কেন? খুঁজছিলেন, তারা একটি সংবাদ দেখেছেন খবরের কাগজে। সেই সংবাদটি হচ্ছে কলকাতায় লোডশেডিং হওয়ার ফলে, ব্রাজিলের ম্যাচ ছিল সেদিন, ভাঙচুর হয়েছে কলকাতার বিদ্যুৎ সংস্থার দপ্তর। এরকম ঘটনা কিন্তু অস্বাভাবিক কিছু নয়। একদম না, আমাদের বললাম তো ইস্টবেঙ্গল মোহনবাগান যেরকম ম্যাচ, ব্রাজিল আর্জেন্টিনা সেরকম ম্যাচ। অর্থাৎ ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচও অত্যন্ত উল্লেখযোগ্য, এবং এবারে লাতিন আমেরিকার দুটি দল সম্মুখীন হবে কিনা। পেলের একটি কথা দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। তিনি বলেছেন যে ইউরোপে নেবে যদি কোনো দর্শক খেলেন, এবং ইউরোপে যদি কোনো খেলোয়াড় খেলেন, তাহলে তাকে বিষধর সাপের সঙ্গে মোকাবিলা করতে হবে। লাতিন আমেরিকার ফুটবলার যদি তিনি হন, তাহলে বিষধর সাপ হবেন ইউরোপের খেলোয়াড়রা। তিনি বলেছেন ইউরোপ থেকে লাতিন আমেরিকার খেলোয়াড়দের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম। গতবার মেসি কিন্তু কাতারে চ্যাম্পিয়ন হয়েছেন, এবারে কি মেসি পারবেন? বললাম না, এবছর বলা যাচ্ছে না কে চ্যাম্পিয়ন হবে। আমি তো দেখো, মেসি একবার চ্যাম্পিয়ন হয়ে গেছে, ঠিক আছে, আমি চাই মেসি ভালো খেলুক, চ্যাম্পিয়ন হোক, সেটা কোনো ব্যাপার না, কিন্তু রোনাল্ডোও একটা ওয়ার্ল্ড কাপ পাওয়া উচিত।
কিন্তু বেসিক্যালি অনেক টিম ভালো, ফ্রান্স, স্পেন এত ভালো ফুটবল খেলছে, ইংল্যান্ড, জার্মানি এরা আছে, এরাও তো দাবিদার। ফ্রান্সের দলের অসাধারণ খেলছেন ফ্রান্স, স্পেনও ভালো খেলছে। স্পেনের ইয়ানে লামেল যেমন রয়েছেন একজন বিখ্যাত খেলোয়াড় লামেল, এবং তার সঙ্গে রয়েছেন একজন খেলোয়াড় ফার্মিন, তিনি কিন্তু দল থেকে ছিটকে গেছেন চোটের জন্যে। তিনি দলে থাকলে স্পেনের শক্তি যে অনেকখানি বাড়ত সে বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। ওয়ার্ল্ড কাপ উইথ জেসি আজকে দ্বিতীয় পর্ব এখানেই শেষ করছি আমরা। ওয়ার্ল্ড কাপ উইথ জেসি আপনি দেখতে পাবেন প্রতি শুক্রবার এবং শনিবার, এবং যোগ দিতে পারবেন আপনিও কুইজের উত্তর দিয়ে। আপনি রকি স্পোর্টসের কাছ থেকে পেয়ে যাবেন পছন্দসই জার্সি, অর্থাৎ আপনি যে দলের সমর্থক সেই দলের জার্সি। অতএব দেরি করবেন না, শুক্র এবং শনিবার ওঙ্কার নিউজের জন্য আপনার 7টা থেকে 8টার সময় বুক করা থাকুক এখন থেকেই। অতএব চোখ রাখবেন ওঙ্কার নিউজ বাংলায় প্রতি শুক্রবার এবং শনিবার। ওয়ার্ল্ড কাপ উইথ জেসি, যে কদিন ওয়ার্ল্ড কাপ চলবে সে কদিন এই ওয়ার্ল্ড কাপ উইথ জেসি অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন, শুনতে পাবেন প্রচুর ফুটবলের গল্প, শুনতে পাবেন কুইজ, থাকবেন বিশেষজ্ঞ খেলোয়াড়, থাকবেন গায়ক কিংবা গায়িকা, এবং আপনাদের জন্য উপহার হিসেবে থাকবে রকি স্পোর্টসের জার্সি। অতএব শেষ করছি আজকে ওয়ার্ল্ড কাপ উইথ জেসি। ওয়ার্ল্ড কাপ উইথ জেসি আবার শুরু হবে আগামী শুক্রবার ঠিক সন্ধ্যে 7টায়। ধন্যবাদ, নমস্কার।